আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর, কনভার্সন অফ নাম্বার সিস্টেম। আমরা যে চারটি নাম্বার সিস্টেমের কথা জানি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল, এই চারটা সংখ্যা পদ্ধতির যে কোনো একটা সংখ্যা পদ্ধতির নাম্বারকে অন্য একটা সংখ্যা পদ্ধতির নাম্বারে কিভাবে কনভার্সন করতে হয়, রূপান্তর করতে হয়, আজকে এই বিষয়টা আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করবা। আসো তাহলে দশমিক সংখ্যা অর্থাৎ ডেসিমাল নাম্বার থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আজকে আমরা দেখব। অর্থাৎ এইখানে যে নাম্বার সিস্টেমের যে চারটা নাম্বার আছে, এই নাম্বারকে আমরা যদি পরস্পরের সাথে রূপান্তর করি তাহলে 12টা রূপান্তর এখানে করা যাবে। 12টা রূপান্তর এখানে করা যাবে। এই 12টা রূপান্তরের মধ্যে আমরা কি করব, তাদের কাজের ধরন অনুযায়ী তিনটা গ্রুপে আমরা ভাগ করে নিয়ে তারপরে বোঝার চেষ্টা করব। যেমন আজকে যে গ্রুপ, এই গ্রুপে আমি রেখেছি তোমাদের জন্য এই ডেসিমাল নাম্বার অর্থাৎ দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার যে প্রক্রিয়া, এটা একই রকম হবে। সেটা কি ধরনের, এখানে আমি লিখে দিয়েছি, দেখো, যে দশমিক সংখ্যাকে আমরা যদি যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে আমি রূপান্তর করব, ধরো আমি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই বাইনারির যে বেজ অর্থাৎ 2, এই বেজ দিয়ে আমাদের দশমিক সংখ্যার যে পূর্ণ অংশকে আমরা ভাগ করব, আর ভগ্নাংশকে আমরা ওই বেজ দিয়ে গুণ করব। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ভাগফল এবং এখানে যে আমরা গুণ করব ভগ্নাংশকে, এর গুণফল 0 না হয়। এই ডেসিমাল সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করার প্রক্রিয়াটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। তবে এই কথাটা হলো, আমি কিভাবে সংখ্যা থেকে অর্থাৎ দশমিক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তর করব, তার প্রাথমিক নিয়ম বা প্রাথমিক যে কৌশল, এই কৌশলটা তোমরা এখানে আমি লিখে দিয়েছি। এটা তোমরা মাথায় রাখবা যে আমি যদি দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যেতে চাই, তাহলে এই কথা অনুযায়ী আমি বলতে পারি যে বাইনারি সংখ্যার যে বেস 2, এই 2 দিয়ে আমি দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ করব আর ভগ্নাংশকে গুণ করব, যতক্ষণ না এই ভাগফল আর গুণফল 0 না হয়। ঠিক একইভাবে দেখো, দশমিক সংখ্যাকে আমি যখন অক্টালে পরিণত করব, তখন আমি একইভাবে অক্টালের বেস দিয়ে আমি অক্টালের বেস কত, 8, তাহলে 8 দিয়ে আমি এটাকে মানে আমাদের যে দশমিক সংখ্যা, এটাকে আমরা পূর্ণাংশকে ভাগ করব এবং ভগ্নাংশকে গুণ করব। একইভাবে হেক্সাকেও তাই। হেক্সার যে আমাদের বেস, হেক্সার বেস হলো 16, তাহলে 16 দিয়ে আমরা কি করব, দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ করব আর ভগ্নাংশকে আমরা গুণ করব। তা এইটা হলো আমরা দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করার প্রাথমিক প্রক্রিয়া মাত্র। আর এর ডিটেলসটা আমরা পাবো কোথায়, একটা উদাহরণের মাধ্যমে। একটা উদাহরণ তোমাকে বলে দিবে যে এর সঠিক এবং সম্পূর্ণ নিয়মটা কি। কিন্তু শুরুটা তুমি করবা এই কথা অনুযায়ী, যে এটা হলো শুরুতে এটা কিভাবে দশমিক থেকে বাইনারিতে, দশমিক থেকে অক্টালে, দশমিক থেকে হেক্সাতে যাবে, তার কৌশল মাত্র। এবং তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে নেয়ার প্রক্রিয়া একই রকম। এই কারণে এই দশমিক থেকে এই তিনটা সংখ্যায় রূপান্তর করার প্রক্রিয়াটাকে আমরা প্রথম গ্রুপে অন্তর্ভুক্ত করলাম। আজকে আমরা এই অংশটা অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করতে হয়, এটা আমরা উদাহরণের মাধ্যমে সম্পূর্ণটা বোঝার চেষ্টা করি। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে আমরা দশমিক সংখ্যা এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। দেখো তাহলে, আমরা প্রথম শুরু করি যে ডেসিমাল নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে রূপান্তর করব। তাহলে একটা ডেসিমাল সংখ্যা আমরা উদাহরণ হিসেবে নিয়ে নিই। ধরো 37.25, আমি একটা ডেসিমাল নাম্বার এখানে নিলাম 37.25। এইটাকে আমরা বাইনারি করলে কত হবে, এই বাইনারি সংখ্যাটি বের করার চেষ্টা করি। আসো তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি বলেছিল, এইটাকে এই যে ডেসিমাল সংখ্যার এই অংশটাকে আমরা আগের ক্লাসে বুঝিয়েছিলাম, এইটাকে আমরা বলি পূর্ণ অংশ। আর এই অংশটা অর্থাৎ এই যে রেডিক্স পয়েন্টের ডান দিকে যেটা থাকবে, এটাকে আমরা বলছি ভগ্নাংশ।
তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের বলা ছিল যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াটা শুরু করতে হবে কিভাবে, যে পূর্ণ অংশকে আমি যেই সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ এক্ষেত্রে আমি বাইনারিতে রূপান্তর করব, তাহলে বাইনারির এই বেস দিয়ে আমি এই পূর্ণ অংশকে ভাগ করব। তাহলে আমাদের এখানে পূর্ণ অংশ হলো 37, এই দেখো 37, এটাকে আমি ভাগ করব হলো আমাদের এখানে বাইনারির বেস 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যদি আমরা 37 কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত আসে? আমাদের ভাগফল আসে হলো 18, হাতে 1 থাকে, তাহলে 18 দুগুণে 36 হয়, হাতে 1 থাকে। এই একটা আমরা পাশে এইভাবে রেখে দেব। তা উদাহরণটা গুরুত্বপূর্ণ, কারণ ওই লেখাটা যেটা আমি লিখে দিয়েছিলাম এটা হলো আমরা কিভাবে প্রক্রিয়াটি শুরু করব, এই শুরুর প্রক্রিয়াটা আমরা এখানে লিখে দিয়েছি, কিন্তু উদাহরণটা দেখে আমাদের সম্পূর্ণ প্রসেসটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। তাহলে এটা নিয়মটা কি বললাম, 2 দিয়ে আমরা 37 কে আমরা ভাগ করছি, ভাগ করাতে আমরা 18 দোকানে আমার 36 হয়েছে, হাতে 1 থাকে, এই একটা এখানে রেখে দিয়েছি। ওই হাতের 1 কে আমরা অবশিষ্ট, অথবা এটাকে আমরা বলতে পারি ভাগশেষ, এটা হলো ভাগশেষ। তাহলে ভাগশেষটা আমরা এই পাশে রেখে দেব। এখন আসো, এখানে আমার 18 আছে, তাহলে এই 18 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। তা 2 দিয়ে 18 কে যদি আমরা ভাগ করি তাহলে আসে আমাদের 9 দুগুণে 18, হাতে কিছু রইল না। হাতে যদি কিছু না থাকে তাহলে এটা 0 বসাই দিবা, যে আমাদের ভাগশেষ 0। এবার আসো, এই 9 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 9 কে আবার 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 হয়, কিন্তু এতে 9 আছে, হাতে 1 থাকে, ওই একটাকে আমরা আবার পাশে এখানে রেখে দেব। এই 4 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দুগুণে 4, হাতে আমার কিছু থাকলো না, 0। আবার এই 2 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি হবে, 2 1 কে 2, হাতে আর কোনো অবশিষ্ট থাকলো না, তাহলে এখানেও 0 বসে যাবে। এখন আমরা 1 কে যদি 2 দিয়ে ভাগ করতে চাই, এটা কি সম্ভব? আমার কাছে একটা কলম আছে, বললাম এটাকে 2টা ভাগ করে দাও, এটা তো সম্ভব না। ফলে হলো কি, আমি এখানে কোনো ভাগফল পাবো না, এখানে কোনো ভাগফল পাওয়া যাবে না, ভাগফল শূন্য। আর এই 1টা এই অবশিষ্ট হিসাবে বা ভাগশেষ হিসাবে রয়ে যাবে, অর্থাৎ এই একটা কলম আমার কাছে রয়ে যাবে, কাউকে আমি ভাগ করে দিতে পারবো না, কারণ একটা কলমকে 2 ভাগ করা যাবে না। তাহলে আমার এইখানে দেখো ভাগফল শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে গেছে না? তাহলে আমরা যেটা বলেছি যে ভাগ আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ আমাদের ভাগফল শূন্য না হয়। যেহেতু ভাগফল এখানে শূন্য চলে আসছে, আমরা ভাগ করা বন্ধ করে দিলাম। এখন এই পাশে ভাগ শেষে আমরা কিছু ডিজিট পেয়েছি, তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখো এই ডিজিটগুলো সব হলো বাইনারি ডিজিট, অর্থাৎ 0 এবং 1। তাহলে এই যে বাইনারি ডিজিটগুলো, এইটাই আসলে এই 37-এর কনভার্সন বাইনারিতে। তা এই কনভার্সন আমি এখন কোন দিক থেকে নিব এই ডিজিটগুলো, সেটারও একটা হিসাব আছে। হিসাবটা কি, তুমি নিচের থেকে উপরের দিকে যাবা, এই নিচের যে বিটটা এটা হলো আমাদের কাছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট হলো এটা। তা এই বিটটা আমরা সবার আগে নিব, এবং সবার শেষের যে বিটটা থাকবে এটাকে লেস সিগনিফিকেন্ট বিট বলা হয়। সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট হলো আমার উপরেরটা। তাহলে এখন আমি যেহেতু 37কে বাইনারিতে রূপান্তর করব, তাহলে এই রূপান্তরটা আমার কি হবে, 37 আবার এটা হলো 37 হলো দশমিক সংখ্যায় আছে, ডেসিমেল নাম্বারে। তাহলে ডেসিমেল নাম্বারে থাকা 37 এটার বাইনারি রূপ হলো 1, তারপরে 001 001, তারপরে 0101। এইটা হলো আমার এই 37-এর বাইনারি। তাহলে আমরা দেখলাম যে একটা ডেসিমেল নাম্বারের দশমিক সংখ্যার এই পূর্ণাংশকে এই যেহেতু আমি এখন বাইনারিতে প্রকাশ করব, বাইনারির বেস দিয়ে ক্রমাগতভাবে আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ না আমাদের ভাগফল শূন্য হয়। আর যে অবশিষ্ট সংখ্যাটি থাকবে, যদি সংখ্যা থাকে 1, তাহলে 1টা আমরা ভাগশেষ এখানে একটা কলাম আকারে লিখে আমরা এখানে বসিয়ে দিব। আর ভাগশেষ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 0 বসিয়ে দিব। দিয়ে আমরা নিচের এই বিটটাকে আমরা বলি হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই বিট থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে এইভাবে ক্রমাগতভাবে লিখবো, যে 1, 00101 00101। তাহলে আমার 37-এর বাইনারি প্রকাশ হয়ে গেল। এবার আসো আমরা এই দশমিক সংখ্যার এই যে রেডিক্স পয়েন্টের পরে যে অংশটি আছে, এই অংশটি হলো আমাদের ভগ্নাংশ, অর্থাৎ ফ্র্যাকশন। এই ফ্র্যাকশন করার ক্ষেত্রে আমাদের নিয়মটা কি ছিল, যে আমরা যেই সংখ্যায় রূপান্তর করব তার বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে এই দশমিক পয়েন্টটা আমরা এখানে নিয়ে নিলাম 0.25।
তাহলে এটাকে কিভাবে করব, করার প্রসেসটা খেয়াল করো। এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা 0.25 এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হলো 0.50 আসে। পয়েন্টের আগে যেই ডিজিটটা আসবে এটা আমরা এই পাশে রেখে দিব, এই পাশে আমরা পূর্ণ মানটা আমরা এই পাশে রেখে দিব। অর্থাৎ এই দশমিকের পরে যেই ডিজিটগুলো আছে এগুলোকে আমরা 2 দিয়ে গুণ করার পরে আমাদের যেই রেজাল্টে দশমিকের আগে যে পূর্ণাংশটা থাকবে পূর্ণাংশটা আমরা এই পাশে রেখে দিব। আর আমরা ক্রমাগতভাবে ওই পাশে অর্থাৎ ডান সাইডে দশমিকের পরে যে অংশটা আছে এই অংশকে আমরা ক্রমান্বয়ে 2 দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ আমাদের গুণফল 0 না হয়। এখন দেখো এটাকে আমি আবার 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কত হবে? 1.00। আমাদের এখানে 0 চলে আসছে। এখন আমরা এখানে আমাদের গুণ করাটা বন্ধ করে দেব, দিয়ে আমরা কি করব, এই যে দুটো ডিজিট পেয়েছি এই দুইটা ডিজিট আমরা উপর থেকে নিচের দিকে নামবো। অর্থাৎ এই ক্ষেত্রে দশমিক পয়েন্টের যেই ডিজিটগুলো থাকবে তার যেই বাইনারি রূপ আসবে বা যেই ডিজিটগুলো এখানে আসবে তার উপরের ডিজিটটা হবে আমাদের এখানে MSB অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর একদম নিচে যেটা থাকবে সেটা হলো LSB। এভাবে অর্থাৎ তাহলে আমরা কি করব, এই 0.25 এই ডেসিমেলটাকে 0.25 এই ডেসিমেল নাম্বারটাকে আমরা যদি এখন বাইনারিতে দেখাতে চাই তাহলে এই দশমিক পয়েন্ট দিয়ে আবার এখানে 0 আর 1 এইভাবে আমরা বসিয়ে দেব। তাহলে এটা হলো আমাদের 0.25 এই ডেসিমেল নাম্বারের বাইনারি রূপ 0.01। তাহলে টোটাল এই যে 37.25 এই ডেসিমেল নাম্বারের বাইনারিটা কত আসছে? বাইনারিটা আসছে হলো 37 এর ক্ষেত্রে 100101 আর 0.25 এর জন্য আসছে হলো 0.01। এই তাহলে আমাদের এই ডেসিমেল নাম্বারটি বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা খেয়াল করব যে এই যে ডেসিমেল নাম্বার এটা যে আমরা বাইনারিতে রূপান্তর করলাম এই করার প্রক্রিয়াটা কি ছিল। তাহলে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটার প্রথম কৌশলটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি, আর এই একটা উদাহরণের মাধ্যমে তোমরা পুরো প্রসেসটা আয়ত্ত করবা। প্রসেসটা কি, যে এইখানে ভাগ করার ক্ষেত্রে যে ভাগ শেষগুলো থাকবে সেগুলো নিচের থেকে উপরের দিকে নিয়ে যাব পূর্ণ অংশের ক্ষেত্রে, তাহলে ওর বাইনারি রূপ চলে আসবে। ঠিক একইভাবে দশমিকের পরে যে অংশটা মানে ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমরা অনবরত তার বেস অর্থাৎ 2 দিয়ে গুণ করতে থাকবো। গুণের মানে দশমিকের আগে যে পূর্ণ অংশটা থাকবে পূর্ণ অংশটাকে আমরা আলাদা করে নিয়ে এগুলো উপর থেকে নিচের দিকে লিখে আমরা দশমিকের পরে বাইনারিটা প্রকাশ করব। তো এইভাবে আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, এই দশমিককে আমি চাইলে এখন অক্টালে রূপান্তর করতে পারি। তাহলে আসো দেখি তাহলে অক্টালে করলে কি হয়। এই একই প্রসেসে করা হবে, একই প্রসেস। দেখো তাহলে আমরা অক্টালে যদি করতে চাই তাহলে একইভাবে দশমিক বা ডেসিমেল নাম্বারকে এখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। অর্থাৎ এই ডেসিমেলটাকে আমরা বললাম এটা অক্টালে পরিণত করব। তাহলে নিয়ম একই রকম হবে। কিরকম হবে, এই যে আমরা এর যে পূর্ণ অংশ 37 এটাকে আমরা কি করব, এই যে অক্টালের যে বেস 8 এই 8 দিয়ে এটাকে আমরা ভাগ করব। বুঝা যাচ্ছে তো? 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 4 32, আমি 4 দিয়ে দিলাম, তাহলে 4 8 32, কিন্তু আমার এখানে আছে 37, তাহলে হাতে আমার এখন 5 থাকে। তাহলে এই 5টাকে আমরা এই ভাগশেষ আকারে এখানে লিখে দেব। এই 4টাকে আমরা আবার 8 দিয়ে ভাগ করব। তাহলে 4 কে কি 8 দিয়ে ভাগ করা যায়? আমাদের ভাজ্য 4 হলো আমাদের ভাজ্য যদি আমাদের ভাজক অপেক্ষা ছোট হয় তাহলে ভাগ করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা ভাগফল বলবো 0, আর এই 4 হলো আমাদের এই ভাগশেষে চলে আসবে। তাহলে একইভাবে আমরা নিচের থেকে উপরের দিকে উঠবো, নিচের বিটটাকে বলবো MSB আর উপরের বিটটাকে বলবো LSB। তার মানে আমার 37 এই ডেসিমেল সংখ্যার অক্টালের রূপান্তর হলো 45, এটা আমার অক্টাল হয়ে গেল। ঠিক একইভাবে এই ভগ্নাংশটাকে আমরা 8 দিয়ে গুণ করতে থাকবো। দেখো এটাকে যদি আমরা আবার 8 দিয়ে গুণ করি
তাহলে আমরা 0.25 এটাকে আমরা কি করব 8 দিয়ে গুণ করব। তো 8 দিয়ে গুণ করলে আমাদের কত আসে? আমাদের এখানে আসতেছে হলো 2.00। শুরুতে আমাদের এখানে 00 চলে আসছে, তাহলে আর গুণ করা লাগবে না, কারণ আমাদের গুণফল 0 চলে আসছে। আর এই পাশে পূর্ণমান আমাদের চলে আসছে হলো শুধু 2। তাহলে এখানে আমরা 0.2 দিয়ে দেব, তাহলে এটা লাগবে না, এগুলো আমাদের লাগবে না। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে আমার অক্টালে পরিণত করার ক্ষেত্রে 0.25 এটার ডেসিমেলকে অক্টালে রূপান্তর করতে গেলে 0.2, শুধুমাত্র 2 এখানে আসছে। তাহলে 37.25 এটার অক্টালের রূপটা হলো 45.2, এটা অক্টাল। তা আমাদের এই ডেসিমেল নাম্বারটা অক্টালে হয়ে গেল। ওই একই প্রসেস না, একই তো নিয়ম। অক্টালের বেজ 8, এই 8 দিয়ে দেখো এটাকে আমরা ওই যে পূর্ণাংশকে ভাগ করছি, আর ভাগশেষ যেগুলো থাকলো এগুলো আমরা এখানে লিখছি। ওই একই প্রসেসে নিচের থেকে উপরের দিকে বিটগুলো নিয়েছি। একইভাবে এই যে 0.25 অর্থাৎ ভগ্নাংশ মানকে আমরা এর বেজ 8 দিয়ে আমরা এটাকে দশমিক সংখ্যাটাকে আমরা গুণ করেছি। গুণ করার পরে আমাদের গুণফল 0 চলে আসছে, আমাদের একটা বিটেই এখানে 0 চলে আসছে। তাহলে এই পূর্ণ অংশটাকে, পূর্ণ বিটটাকে আমরা অক্টাল হিসাবে, অক্টালের বিট হিসাবে আমরা এখানে নিয়ে নিব। তাহলে দেখো এই যে 37 আর 0.25 মিলে আমাদের অক্টালের রূপ হলো 45.2 অক্টাল। ঠিক একইভাবে হেক্সাতে রূপান্তর করতে গেলে হেক্সার আমাদের বেজ হলো 16। তাহলে 16 দিয়ে এই পূর্ণাংশকে আমরা এখন ভাগ করব, আর ভগ্নাংশকে আমরা গুণ করব। আশা করি তাহলে তাহলে আসো আমরা ওই দশমিক বা ডেসিবেল নাম্বারকে হেক্সা ডেসিবেলে রূপান্তর করি। অর্থাৎ হেক্সা ডেসিবেলের আমার বেজ হলো 16। তাহলে আমরা কি করব? আমরা একইভাবে এই 37 অর্থাৎ পূর্ণ অংশকে আমরা 16 দিয়ে এটাকে আমরা ভাগ করব। তাহলে 16 দুগুণে 32 হয়। তাহলে 2 দিয়ে যদি আমরা এই 16কে দিয়ে যদি আমরা 37 কে ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আসে কত? 2 আসে। তাহলে 16 দুগুণে 32, তাহলে এখানে আমাদের 37। হাতে থাকলো কত? এই হাতে থাকলো মানে ভাগশেষ থাকলো কত? তাহলে আমাদের ভাগশেষ থাকলো কত? ভাগশেষ থাকলো হলো 5 থাকলো হাতে। ঠিক একইভাবে আবার এটাকে আমরা 16 দিয়ে ভাগ করলাম। তাহলে 16কে দিয়ে একটা 2 কে ভাগ করা যায় না, ভাজ্য তো ছোট, ভাজক বড় হয়ে গেল, তাহলে এটা ভাগ করা যাবে না, শূন্য। আর এটা এই 2 আমাদের এখানে ভাগশেষ হিসেবে চলে আসবে। তাহলে একইভাবে নিচের বিটটাকে আমরা এমএসবি, উপরেরটাকে এলএসবি বলবো। তাহলে 37, এই 37 এর ডেসিমেল আমরা হেক্সাতে কত পেলাম? হেক্সাতে পেলাম 25। এটা হলো হেক্সাতে পাওয়া গেল, হেক্সা। ঠিক একইভাবে আমরা যেই ভগ্নাংশ মানকে আমরা হেক্সার বেস দিয়ে গুণ করব। তাহলে 16 দিয়ে যদি আমরা 25কে গুণ করি, তাহলে আমাদের আসে হলো কত? 4.00। যেহেতু আমার এখানে গুণফল 00 চলে আসছে, তাহলে আর আমাদের ভাগ করা যাবে না। তাহলে আমাদের এখানে 0.25 এর হেক্সাতে রূপান্তর করলে আসে 0.4। এটা হলো হেক্সাতে 0.4। তাহলে আমাদের এখানে মানটা আসলো হেক্সাতে 25.4। এটা হেক্সাতে আসছে। এই হলো আমাদের একটা গ্রুপের সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখালাম। মানে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর হলো টোটাল 12টা। তার মধ্যে প্রথম গ্রুপ আমরা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সা, এই 3টা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এই রূপান্তরের মধ্যে অন্তর্ভুক্ত করলাম। আর একটা গ্রুপ আমরা রাখবো, সেটা হলো এই 3টা সংখ্যা পদ্ধতি থেকে, মানে বাইনারি, অক্টাল আর হেক্সা থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়, এটাকে আমরা 2 নম্বর গ্রুপে দেখব। তবে এটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এটা দেখব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।